হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12 এর যে ইকোনমিক সাবজেক্টটা আছে। ঠিক আছে, এই সাবজেক্টটার সাজেশনটা নিয়ে। ঠিক আছে, এই সাবজেক্টটা কমার্স স্টুডেন্টদেরও আছে, আবার আর্টসের স্টুডেন্টও আছে, সবার জন্যই কিন্তু এই ভিডিওটা সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকের ক্লাসে আমি, তোমরা জানো তোমাদের পরীক্ষায় যে ইকোনমিক্সের যে কোশ্চেন প্যাটার্নটা হয়, 1 নম্বরের কোশ্চেন থাকে, 2 নম্বরের কোশ্চেন থাকে এবং 5 নম্বরের কোশ্চেন থাকে। আজকের ক্লাসে আমি 5 নম্বরের যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে ডিসকাশন করব। ঠিক আছে, তোমরা জানো তোমাদের এক্সামে 5 নম্বরের 8টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। 5 নম্বরের 8টা কোশ্চেন, দ্যাট মিনস 40 মার্কস তোমাকে লিখতে হবে। ঠিক আছে, সেই 5 নম্বরের যে 8টা কোশ্চেন তোমার পরীক্ষায় আসবে, সেরকম কিছু সম্ভাব্য কিছু কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে ধরবো। এই কোশ্চেনগুলো তোমাকে অ্যাটলিস্ট করে যেতেই হবে। তার আগে আমি বারবার বলে দিচ্ছি, আমাদের যে সাজেশনটা প্রোভাইড করছি, এই সাজেশনে যে গ্রিন কালি করা দেখবে, গ্রিন, ঠিক আছে, হাইলাইট করা, গ্রিন হাইলাইট করা আছে যে কোশ্চেনগুলো, সেইগুলো টপ ক্লাস ইম্পর্টেন্ট। তোমরা ধরে নিতে পারো এর মধ্যেই কোশ্চেন পরীক্ষায় এবছর পরীক্ষায় আসবে, এর মধ্যেই পরীক্ষায় আসবে। রেড কালির কোশ্চেন তুমি না পড়লেও করতে হবে না। বাকি যেগুলো কোনো কিছু হাইলাইট করা নেই, সেইগুলো জাস্ট একবার দেখে যেও, জাস্ট একবার দেখে যেও। কিন্তু যেগুলো গ্রিন কালি করা কোশ্চেন, ওইগুলো টপ ক্লাস ইম্পর্টেন্ট, টপ ক্লাস ইম্পর্টেন্ট, তোমাকে করতে হবে। তো চলো চ্যাপ্টার ওয়াইজ আমি কোশ্চেন সেট করি। চ্যাপ্টার ওয়াইজ দেখো, চ্যাপ্টার 4, তোমরা জানো তোমাদের যে টোটাল 21টা চ্যাপ্টার আছে, সব চ্যাপ্টারে তো লং কোশ্চেন আসবে না। বাছাই করা কয়েকটা চ্যাপ্টার থেকে লং কোশ্চেন, এবং 8টা চ্যাপ্টার, ঠিক আছে, 8খানা চ্যাপ্টার থেকে তোমার লং কোশ্চেন আসবে 21টার মধ্যে। তো আমরা যেই চ্যাপ্টার থেকে লং কোশ্চেন আসবে, তার মধ্যে প্রথম হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টার থেকে আমি যে কোশ্চেন ইম্পর্টেন্ট সেট করেছি, প্রথম কোশ্চেন লিখেছি আমি, পরিবর্তনীয় অনুপাতের নিয়মটি ব্যাখ্যা করো। কি লিখেছি? পরিবর্তনীয় অনুপাতের নিয়মটি ব্যাখ্যা করো। সেকেন্ড কোশ্চেন, মাত্রা বৃদ্ধি প্রতিদানের নিয়মটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। মাত্রা বৃদ্ধি প্রতিদানের নিয়ম। তুমি ধরে নিতে পারো এই 1 আর 2 দুটো কোশ্চেন মধ্যে একটা কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল, এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল। তারপর 3 নম্বর কোশ্চেনটা জাস্ট একটু দেখে যেও, মোট উৎপাদন রেখা থেকে কিভাবে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হয়। 5এর দাগের কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, বৃহদায়তন উৎপাদনের ফলে উদ্বৃত্ত আভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচের ধারণাগুলি উল্লেখ করো। অ্যান্ড লাস্ট কোশ্চেন, উৎপাদন প্রক্রিয়ার 3টি স্তরে মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের সম্পর্ক। দেখো আমি 3টে লিখে দিয়েছি, এমনও দিতে পারে তোমাকে এই যে গড় উৎপাদনের সঙ্গে প্রান্তিক উৎপাদনের সম্পর্ক, এইটুকুও দিতে পারে। তো চ্যাপ্টার 4 কমপ্লিট করলাম, কি কোশ্চেন পড়তে হবে। এবার চলে আসবে চ্যাপ্টার 10। দেখো চ্যাপ্টার 10 থেকে আমি বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন রাখিনি, আমি মাত্র 5টা ইম্পর্টেন্ট লিখেছি। চ্যাপ্টার 10 থেকে মাত্র 5টা ইম্পর্টেন্ট কোশ্চেন লিখেছি। এর মধ্যে কোশ্চেন আসতেই, একটা কোশ্চেন তো আসবে, অরে কোশ্চেন দেয়, দুটোও চলে আসতে পারে, দুটোও চলে আসতে পারে এই 5টার মধ্যেই। তো দেখো, প্রথমে দেখো 2এর দাগের কোশ্চেনটা, এটা আমার ইম্পর্টেন্ট নেই, বাট একবার দেখে যেও। কি লিখেছি? ফার্মের স্বল্পকালীন যোগান রেখা কিভাবে পাওয়া যায় তা রেখাচিত্রের সাহায্যে দেখাও। কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন লিখেছি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালীন, ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য। দেখো আগের বছর পরীক্ষায় এসেছিল স্বল্পকালীন ভারসাম্য, সেই দিক থেকে চিন্তা ভাবনা করলে এবছর দীর্ঘকালীন ভারসাম্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে চলেছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে চলেছে এবছরের পরীক্ষার জন্য। তো এই কোশ্চেনটা খুব ভালো করে পড়বে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য কিভাবে অর্জিত হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট করেছি প্রতিযোগিতামূলক বাজার, মানে অ্যাকচুয়ালি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হবে এটা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ঠিক আছে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই দুটো কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা জাস্ট একবার দেখে নিও। বলছে দেখাও কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয় রেখা থেকে তার স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায়। এবার 7এর দাগের কোশ্চেন, উৎপাদন বন্ধের বিন্দু কি? কোন অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম এই বিন্দুতে পৌঁছয় তা ব্যাখ্যা করো। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা জাস্ট একবার দেখে যেও, দেখাও কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম দীর্ঘকালীন ভারসাম্য অবস্থায় পৌঁছে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে। এটা জাস্ট দেখে যাবে। 9এর দাগের কোশ্চেনটা ভালো করে দেখে নাও। বলছে চিত্র সহ আলোচনা করো কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম প্রভাবিত হয় যখন চাহিদা স্থির থেকে যোগান হ্রাস পায়, যোগান স্থির থেকে চাহিদা হ্রাস পায়, মোট যোগান স্থির থেকে মোট চাহিদা বৃদ্ধি পায়। কোশ্চেনটা ভালো কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। ঠিক আছে তো। নেক্সট কোশ্চেন, স্বল্পকালে ফার্মের যদি কোনো লোকসান হয়
তাহলে ফার্ম কি উৎপাদন চালাবে? ব্যাখ্যা করো। এই কটা কোশ্চেন যদি তুমি ভালো করে যাও, এনাফ কোশ্চেন, এর মধ্যেই পরীক্ষায় তুমি কোশ্চেন পেয়ে যাবে। 13 নম্বর চ্যাপ্টার থেকে দেখো, প্রথম কোশ্চেন রেখেছি আধুনিক খাজনা তত্ত্ব সম্পর্কে তোমাকে লিখতে দেবে। ঠিক আছে, আধুনিক খাজনা তত্ত্ব সম্পর্কে লিখো। তারপর দিয়েছি মজুরির প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। কোনো ইম্পর্টেন্ট রাখিনি, জাস্ট একবার দেখে নিও। নেক্সট কোশ্চেন, যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, রিকার্ডোর খাজনা তত্ত্বের সঙ্গে আধুনিক খাজনা তত্ত্বের পার্থক্য। নেক্সট কোশ্চেন, তারল্যের পছন্দ বলতে কি বোঝো? নগদ অর্থের চাহিদা নির্ধারক বিষয়গুলো উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, অর্থনৈতিক খাজনা সম্পর্কে লিখতে বলেছে। নেক্সট কোশ্চেন, শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাৎমুখী হয় কেন ব্যাখ্যা করো, অর্থাৎ ব্যাকওয়ার্ড বেন্ডিং কেন হয়। নেক্সট কোশ্চেন, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটির সমালোচনামূলক মূল্যায়ন করো, সমালোচনামূলক মূল্যায়ন, এবং পাশাপাশি তোমাকে অনুমানও লিখতে হতে পারে। নেক্সট কোশ্চেন, যে কোনো উপাদান আয়ের মধ্যে খাজনার অংশ থাকতে পারে, ব্যাখ্যা করো। শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা দ্বারা কিভাবে মজুরির হার নির্ধারিত হয়, আলোচনা করো। রিকার্ডোর পার্থক্যমূলক খাজনা তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপর বলছে কেনসের মতে নগদ টাকা হাতে রাখার উদ্দেশ্য কি কি, ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তাহলে বারবার তোমাদের একটা কথা বলছি, গ্রিন কালি করা কোশ্চেন গুলো খুব ভালো করে পড়বে, খুব ভালো করে পড়বে, খুবই ভালো করে পড়বে। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চ্যাপ্টার 14 তোমরা দেখতে পাচ্ছ আমি মাত্র 3টে ইম্পর্টেন্ট দিয়েছি। একটা কি, জাতীয় আয় পরিমাপের উৎপাদন সুমারি পদ্ধতি, মানে এটাই হচ্ছে মূল্য সংযোগ পদ্ধতি। তারপর দিয়েছি জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলি আলোচনা করো, ঠিক আছে, এবং পাশে দিয়েছি আর্থিক জাতীয় আয় ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, জাতীয় আয় পরিমাপের আয় সুমারি পদ্ধতি। তিনটের মধ্যে একটা কোশ্চেন চলে এসছে পরীক্ষায়, লিখে রাখতে হবে, তিনটের মধ্যে একটা আসবেই পরীক্ষায়। এছাড়া এক্সট্রা যে কোশ্চেনগুলো তোমাকে দেখতে হবে সেটা কি, লেনদেন ব্যালেন্সে সকল সময় সমতা আছে, ব্যাখ্যা করো। তো হচ্ছে উৎপাদনের উপাদানগুলির আয় যোগ করে কিভাবে জাতীয় আয় পাওয়া যায়, ব্যাখ্যা করো। বাজার দামে মোট জাতীয় আয় এবং উপাদান ব্যয় মোট জাতীয় আয়ের মধ্যে পার্থক্যটি ব্যাখ্যা করো। হয়ে গেল। নেক্সট চ্যাপ্টার 16 নম্বর চ্যাপ্টার। 16 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের জন্য, দেখো তোমাদের কথা ভেবে মাত্র দুটো কোশ্চেন লিখেছি, মাত্র দুটো কোশ্চেন লিখেছি চ্যাপ্টার থেকে। 1 নম্বর কোশ্চেনটা আমাদের সাজেস্টিভ কোশ্চেনে রাখিনি, একবার দেখেই যাও। বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজ করে। নেক্সট কোশ্চেন লিখেছি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা নিজেরাও জানো। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং তোমরা পড়ে রাখবে অবশ্যই, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে তোমাকে আলাদা করে দিতে পারে, যে দেখো তোমাকে বলতে পারে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে কি জানো, বা এরকমও দিতে পারে কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে কি জানো, আলাদা কোশ্চেন দিতে পারে। এগুলো তোমাকে অ্যালার্ট থাকতে হবে। আর লাস্ট ওয়ান, ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করে তা দেখাও। চ্যাপ্টার 16 হয়ে গেল। চ্যাপ্টার 18 একটু বড় চ্যাপ্টার, তার জন্য আমি তোমাদের জন্য 4টে কোশ্চেন লিখেছি। চ্যাপ্টার থেকে 4টে ইম্পর্টেন্ট কোশ্চেন লিখেছি। বলছে স্থির বিনিময় হার ও নমনীয় বিনিময় হারের মধ্যে পার্থক্য পড়বে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর কোশ্চেনটা ইম্পর্টেন্ট দিইনি, জাস্ট একবার দেখে রাখবে, সেটা কি, বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ প্রক্রিয়ার গৃহীত ব্যবস্থাগুলি কি কি। নেক্সট, লেনদেন ব্যালেন্সের হিসাবে চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য। নেক্সট কোশ্চেন, লেনদেন উদ্বৃত্তের হিসেবে পাওনার দিক এবং দেনার দিকের অন্তর্ভুক্ত বিষয়, বিভিন্ন বিষয়গুলি আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, নমনীয় বিনিময় হার ব্যবস্থায় কিভাবে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয়। লাস্ট কোশ্চেন, লেনদেন ব্যালেন্সের সকল সময় সমতা আছে, ব্যাখ্যা করো। চ্যাপ্টার 9 দেখো, চ্যাপ্টার 9 তোমরা বলতে পারো স্যার অনেক কোশ্চেন আছে, আমি বলেছি কোনো অনেক কোশ্চেন নেই গো, কোনো অনেক কোশ্চেন নেই, এগুলো অঙ্ক। দেখো এগুলো অঙ্ক, এই অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করে দিও। এই অঙ্কগুলো তোমরা জানো এই চ্যাপ্টার থেকে যে তোমার একটা কিন্তু অঙ্ক আসবে পরীক্ষায়, সমক পার্থক্যের উপর একটা অঙ্ক আসবে। তো সমক পার্থক্যের উপর যে যে অঙ্কগুলো হতে পারে সম্ভাব্য অঙ্ক, 1 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক, 3, 4, 5, 6, 7, এই 7টা অঙ্ক প্র্যাকটিস করে যেও। আর 8, 1 থেকে 8, 8টা অঙ্ক প্র্যাকটিস করে যাও। প্র্যাকটিস করতে ক্ষতি কোথায়? এই 8টা অঙ্ক প্র্যাকটিস করলে তোমার তো একটা 5 নাম্বার সিকিউর হয়ে যাচ্ছে না, একটা 5টা নাম্বার সিকিউর হয়ে যাচ্ছে। অঙ্ক তো তোমার পরীক্ষায় আসবেই সমপার্থক্য থেকে। এর সাথে অরে একটা থিওরি দেয়, যে থিওরি দিতে পারে আমি লিখেছি দেখো। আমার মন বলছে এবছর যে কোশ্চেন থিওরি দিতে পারে, যে বিস্তৃতির পরিমাপক হিসেবে
হয় দেবে তোমাকে সমপত্তকের সুবিধা অসুবিধা, নাই দেবে প্রসারের সুবিধা অসুবিধা। এটা আমার মন বলছে অঙ্কের সঙ্গে এই থিওরিটা অর দিতে পারে। ঠিক আছে? এছাড়াও এছাড়াও আরো দুটো কোশ্চেন আমি ইম্পর্টেন্ট রাখিনি, বাট তুমি সেফ সাইডে খেলার জন্য দেখে যেতে পারো। লোরেঞ্জ রেখার ধারণাটি ব্যাখ্যা করো। লোরেঞ্জ রেখার সম্পর্কে তুমি একটু দেখে যেও। বাট আসার খুব কোনো চান্সই নেই আমার, মানে লোরেঞ্জ রেখা আসার এবছর কোনো চান্স নেই। জাস্ট একটু দেখে যেতে বললাম। চ্যাপ্টার 20 অ্যান্ড ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের লাস্ট চ্যাপ্টার। কি বলছে? ভারতবর্ষে দারিদ্র্য বজায় থাকার কারণ। তারপর ভারতবর্ষে আয় বৈষম্যের কারণগুলি কি কি? ভারতে আয় বৈষম্য হ্রাসের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলি উল্লেখ করো। এই দুটো তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর তুমি চলে যাও 3 দাগের কোশ্চেনটা ইম্পর্টেন্ট রাখিনি, বাট দেখে নেবে। ভারতে গ্রামীণ ক্ষেত্রে কর্মনিয়োগ বৃদ্ধির উদ্দেশ্যে গৃহীত প্রকল্পগুলি উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, বিভিন্ন ধরনের বেকারত্বের ধারণা দাও। তারপর ভারতের দারিদ্র্য দূরীকরণ উদ্দেশ্যে ভারত সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলি একটা বিবরণ দাও। বা তুমি দারিদ্র্য দূরীকরণের কর্মসূচি, একই আনসার হয়ে যাবে। নেক্সট, ভারতে বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, একবার দেখে যাও। নেক্সট কোশ্চেন, ভারতের দারিদ্র্যের বিভিন্ন পরিমাপ সম্পর্কে আলোচনা করো। লাস্ট কোশ্চেন, শিল্প ও শহরাঞ্চলে বেকারত্বের কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করো। দেখো আমি তোমাদের সামনে তুলে ধরলাম সুন্দরভাবে। দেখো এখনো অনেক সময় বাকি আছে, তোমরা কিছু পড়তে পারো আর না পারো, এই সবুজ কালি করা, গ্রিন কালি করা যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো তোমরা সত্যি খুব ভালো করে পড়ে যাও। এই কোশ্চেনগুলো যদি পড়ে যাও তোমার পুরো 40-এ 40 কমন পড়ে যায়। 5 নাম্বার 8টা কোশ্চেন তুমি লিখতে পারবে, খুব সুন্দরভাবে হবে। পরীক্ষাটা ভালো করে দাও এবং তোমরা পারলে এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দাও। তোমাদের স্কুলের গ্রুপ, তোমাদের কোচিং সেন্টারের গ্রুপে এই ভিডিওটা ছড়িয়ে দাও, যাতে ওরাও কিন্তু এই কোশ্চেনগুলো সম্পর্কে হেল্প নিতে পারে। আমরা এর পরবর্তী ভিডিও যে আমরা হাজির হব ইকোনমিক্সের, সেখানে 2 নম্বরের কি কি সম্ভাব্য কোশ্চেন রেডি করতে হবে সেইগুলো আমরা আলোচনা করব। এবং আমাদের এটাও টার্গেট আছে যে বিভিন্ন টেস্ট পেপার গুলো আছে তার এমসিকিউ গুলো নিয়ে আমরা ডিসকাশন করার চেষ্টা করব। ঠিক আছে? শুধু তখনই আমরা করব তোমাদের থেকে যত বেশি রেসপন্স আসবে, রেসপন্স যত আসবে তত বেশি আমাদের ভিডিও আপলোড হবে। তো ঠিক আছে, এই ভিডিওটি আমরা এখানেই স্টপ করছি। তোমরা তোমাদের পড়াশোনা খুব ভালো করে কন্টিনিউ করে চালিয়ে যাও, আর 1 মাস বাকি পরীক্ষা।